নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। ব্রিগেডের জনসমুদ্র আমরা দেখলাম। শূন্য থেকে শুরু বামেদের প্রশ্ন, কার্যত লোকসভা ভোটের প্রচারে বামেরা। আজ সকাল থেকে যে ছবি আপনাদের দেখিয়েছি, 7টি জায়গা থেকে ব্রিগেড মুখী ছিল মিছিল, কর্মী সমর্থকদের ভিড়, মানুষের ভিড় আজ ব্রিগেড সমাবেশে। এবং প্রচুর মানুষের ভিড়ের মধ্যেই প্রধান বক্তা যারা ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিম, তারা তাদের বার্তা দিলেন মানুষের উদ্দেশ্যে। ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেডের জনসমুদ্র, সেই ছবি আমরা দেখলাম। কার্যত লোকসভা ভোটের প্রচারে বামেরা। ব্রিগেড থেকে লড়াইয়ের হুঙ্কার দিলেন প্রধান বক্তারা। 356 ধারার একেবারে স্পষ্ট বিরোধিতা করলেন মোহাম্মদ সেলিম। সংবিধানের 356 ধারায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের বিরোধিতা করলেন তিনি। রাজ্যের জন্য ইনসাফ আনবে রাজ্যবাসী, এমনটাই বার্তা দিলেন মোহাম্মদ সেলিম। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনিও কিন্তু দুর্নীতি ইস্যুকে তুলেছেন কাজের দাবি। সব মিলে আমরা যেটা দেখলাম, বক্তাদের বার্তা শুনতে প্রচুর মানুষের ভিড় জনসমুদ্র ব্রিগেড সমাবেশে। মোহাম্মদ সেলিম আর কি বলেছেন শোনাবো। মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 56 দাঁড়াবে, কেউ কেউ এখন বলছে 56 সাথে হবে না, তো 356 লাগবে। আমরা বলি 56 নয়, 356 নয়, 3056 নয়। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন। কথা বলবো মোহাম্মদ সেলিমের আজকের বার্তা নিয়ে, তার সঙ্গে কথা বলবো আমি। 56 নয়, 356 নয়, রাজ্যকে বাঁচাতে মুষ্টিবদ্ধ হাতের শপথ লাগবে। অর্থাৎ এটা স্পষ্ট তার বার্তায় যে তিনি 356 ধারা একেবারে স্পষ্ট বিরোধিতা করলেন। আর যা যা বললেন তিনি, তা থেকে কি কি বার্তা বহন হচ্ছে? প্রথমেই বলা দরকার যে আজকে সমাবেশের আকারটা ভালোই হয়েছে, বিশেষ করে যেহেতু ডিওয়াইএফআই মানে তাদের যুব সংগঠনের ডাকে এই সভা হয়েছে। যদিও তারা অন্যান্য বামপন্থী যুব ছাত্র সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়েছিল, তারা হয়তো কিছু এসছিল, কিন্তু মূলত ডিওয়াইএফআই এর উদ্যোগে সভার যে আকার দেখা গেছে, অংশগ্রহণ দেখা গেছে, সেটা নিশ্চয়ই তাদের পক্ষে বেশ উৎসাহজনক। এটাও দেখা গেল যে সেখানে বয়স্ক নেতারা, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ বয়স্ক নেতারাও মিটিংয়ে হাজির ছিলেন। তারা সামনের দিকে বসেছিলেন এবং মনোযোগ দিয়ে তারা মিটিংয়ের কথা শুনছিলেন। মিটিংয়ে মীনাক্ষী ছাড়া মূল বক্তা বলা যেতে পারে মোহাম্মদ সেলিমকে। তিনি সিপিএমের রাজ্য সম্পাদক এ রাজ্যে এবং পলিট ব্যুরোরও সদস্য। স্বভাবতই তিনি কি বলেন, বিশেষ করে সামনে যখন লোকসভা ভোট রয়েছে এবং ইন্ডিয়া জোটের মধ্যে আসন বন্টন ইত্যাদি টানাপোড়েনের একটা পরিস্থিতি চলছে, কি বার্তা তিনি দেন সেইটার দিকে সকলেরই নজর ছিল। কিন্তু আজকের সেলিমের বক্তৃতা শুনে মনে হয়েছে যে তিনি আক্রমণের বর্ষামুখ মূলত বিজেপির বিরুদ্ধেই কেন্দ্রীভূত করেছিলেন। তিনি লম্বা বক্তৃতায় কয়েকবার এ রাজ্যে যারা সরকার চালাচ্ছে তাদের দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন বটে, কিন্তু সাধারণভাবে তার বক্তৃতার মূল আঘাতটা বিজেপির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের দেশ চালনার নানা রকম খারাপ উদাহরণ সামনে রেখে তার বিরুদ্ধেই তিনি পরিচালনা করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আজকে সেলিম যেটা বলেছেন সেটা হচ্ছে 56ও নয়, 356ও নয়। 56 বলতে তিনি বলতে চেয়েছেন নরেন্দ্র মোদী, কেননা তাকে অনেক সময় 56 ইঞ্চি বলে বর্ণনা করা হয়। এর অর্থ হচ্ছে বিজেপিও রাজ্যকে বাঁচাতে পারবে না, এইটা তিনি বলতে চেয়েছেন। তারপরেই তিনি খুব গুরুত্বপূর্ণভাবে যোগ করেন 356ও নয়। 356 বলতে তিনি বোঝাতে চেয়েছেন সংবিধানের 356 ধারা, যে ধারায় রাজ্য সরকারকে ফেলে দিয়ে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়। সম্প্রতি সন্দেশখালির একটি ঘটনায়
ইডির আধিকারিকরা মার খাওয়া ইত্যাদি যে কাণ্ড ঘটেছে সেই ঘটনাকে সামনে রেখে কোনো মহল থেকে, বিশেষ করে বিজেপির মহল থেকে রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং রাষ্ট্রপতি শাসন দরকার, এই ধরনের কথাবার্তা উঠে এসেছে। সুতরাং তার স্পষ্ট বিরোধিতা মোহাম্মদ সেলিম করলেন। তিনি বললেন যে রাষ্ট্রপতির শাসন দিয়ে এ রাজ্যের সমস্যার সমাধান হবে না। তিনি সেই বাক্যটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বললেন যে যদি রাজ্যবাসী বা তাদের সমর্থক রাজ্যবাসীরা একত্র হয়ে দাঁড়ান তাহলেই রাজ্যকে বাঁচানো যাবে। এই প্রসঙ্গে অবশ্য এই কথাটাও ওঠে যে বিজেপির কোনো মহল থেকে ৩৫৫ ধারা জারির দাবিও করা হয়েছে। ৩৫৫ ধারাতে রাজ্যকে সতর্ক করা যায় বা রাজ্যের কোনো অংশে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারটা স্পষ্ট করে মোহাম্মদ সেলিম কিছু বলেননি, কিন্তু রাষ্ট্রপতির শাসনের বিরোধিতা করেছেন। রাষ্ট্রপতির শাসনের বরাবর বিরোধী বামপন্থীরা, তারাই রাষ্ট্রপতির শাসনের আঘাত সবথেকে বেশি সহ্য করেছেন স্বাধীন ভারতে। সুতরাং সেলিমের কথা আজকে বরাবর বামপন্থীদের যে কথা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বরং এটা যদি তিনি বলতেন যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই, সেটাই হতো একটা বড় চমক। সেই দিক থেকে বামপন্থীরা নিজেদের রাস্তায় নিজেদের মতাদর্শতেই স্থিত থাকলেন, সেটা সেলিমের বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে। মোহাম্মদ সেলিম তিনি বলেছেন 100 দিনের কাজই তুলে দিতে চেয়েছিল কেন্দ্র। পাশাপাশি তিনি বলেছেন এই যে পঞ্চায়েত ভোটের কথা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে ভোট বাক্স বদল করে দেওয়া হয়েছে। দেখুন, 100 দিনের কাজ নিয়ে নরেন্দ্র মোদীর খুবই একটা বিরূপ ধারণা ছিল তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে। তিনি খুব ঠাট্টাই আর কি করে বলতেন যে আজকেও ওই 100 দিনের কাজের নাম করে ওই টাকা পয়সা দিয়ে দিতে হয়। তিনি যখন 2014 সালে প্রধানমন্ত্রী হয়ে এসেছিলেন, তারপরে পরে অনেকগুলো বাজেটে আমরা দেখেছি যে 100 দিনের কাজের জন্য যে বরাদ্দ টাকা, সেই টাকার পরিমাণ অনেকখানি কমানো হয়েছিল। কিন্তু তারপরে যখন করোনার মহামারী শুরু হলো, সর্বত্র লকডাউন হয়ে গেল, তখন কিন্তু এই 100 দিনের কাজের আপনাকে একটু বিরত করে জানিয়ে রাখি যে শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তার কাছ থেকে প্রতিক্রিয়া জেনে নেব। যে শান্তনুদা, এই যে 356 ধারার আজকে স্পষ্ট বিরোধিতা করলেন মোহাম্মদ সেলিম, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা, আজকে ব্রিগেডে যে সমাবেশ হয়েছে, আমি নিজের চোখে সকালবেলা রেড রোড দিয়ে যাওয়ার সময় দেখেছি নামেই ব্রিগেডের অর্ধেকেরও কম অংশ বা তার থেকে কম অংশ দিয়ে একটা ছোট মাঠে পরিণত করে সেখানে সমাবেশ করেছে এবং সেখানে বেশ কিছু মানুষ এসছে শীতের আমেজ উপভোগ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতাকে সাজিয়েছে, সেই কলকাতার সৌন্দর্য উপভোগ করতে তারা কেউ চিড়িয়াখানা, কেউ ভিক্টোরিয়া, কেউ গড়ের মাঠ ঘুরে বেরিয়েছে। যারা শূন্য হয়ে গেছে মানুষের রায়ে, তাদের কথার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। বাংলার মানুষ 34 বছরের সিপিএম এর অপশাসনকে সরিয়ে দিয়ে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা এনেছে মমতা ব্যানার্জির হাত ধরে এবং তারপর থেকে পরপর 3 বার এবং প্রত্যেকবার আগের থেকে বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে। অন্যদিকে একসময় 235 পাওয়া গর্বের অহংকারের আমরা 235 ওরা 30 মেরে মাথা ঘুরিয়ে দেবো সেই বামফ্রন্টকে তারা আজকে শূন্য করে দিচ্ছে। এবং আমরা জানি যে বিজেপিকে শক্তিশালী করার জন্য বামফ্রন্ট তার একমাত্র এজেন্ডা হিসেবে সবসময় কাজ করে। 2019-এও যদি সিপিএম এর ভোটটা বিজেপিতে না যেত, তাহলে তারা অতগুলো লোকসভার সিট পেত না। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও প্রকাশ্যে সিপিএম কে আহ্বান করে। সুতরাং ব্রিগেডে যে কটা লোক এসছে তার মধ্যে অর্ধেকের বেশি হয়তো বিজেপিকে ভোট দেবে, সিপিএম কে ভোট দেবে না, কিন্তু তাতে তৃণমূলের ভোট বাক্সে কোনো তফাৎ হবে না। আর বাংলার 355, 356 কোনো কিছুই হবে না, কারণ বাংলার আপামর জনগণ তৃণমূলের সাথে আছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে আমরা কথা বললাম। আশিস দা, যে প্রসঙ্গে আমি ছিলাম, যে এই যে কেন্দ্র 100 দিনের কাজ তুলে দিতে চেয়েছিল প্লাস পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে তিনি যে অভিযোগ করেছেন যে ভোট বাক্স বদল করে দেওয়া হয়েছিল। দেখুন, পঞ্চায়েত ভোট নিয়ে আমি 100 দিনের কাজটা আগে বললাম। পরবর্তীকালে যখন মহামারী শুরু হয়, করোনা মহামারী,
এবং তখন লকডাউন হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষকে কিছু টাকা পয়সার খাদ্যের যোগান দেওয়ার জন্য 100 দিনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং তখন 100 দিনের কাজের বরাদ্দ বাড়াতেও হয়েছিল। এর থেকে স্পষ্টই বোঝা গিয়েছিল যে 100 দিনের কাজের গুরুত্ব প্রথম দিকে নরেন্দ্র মোদী বুঝতে পারেননি। সেই দিক থেকে এই বক্তব্য আজকে মোহাম্মদ সেলিম যেটা রেখেছেন তার সঙ্গে সত্যের যথেষ্ট মিল রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারে বিরোধীরা নানা রকম অভিযোগ করে থাকেন। আরো একবার বিরত করব, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ বাবু, 356 ধারার যে স্পষ্ট বিরোধিতা করলেন আজকে মোহাম্মদ সেলিম, সেটাকে কিভাবে দেখছেন, তার বক্তব্যকে কিভাবে দেখছেন? দেখুন, 56 বা 356 ঠিকই আছে, ওনাদের কিছু বললে বা কি আছে, করার তো কিছু নাই। 356 কথা বিজেপিও সাপোর্ট করে না, কোনোদিন কোথাও লাগুও করেনি। কিন্তু হ্যাঁ, এটা জনগণ ডিসিশন নেবে, আমরাও জনগণের উপর বিশ্বাস করি, গণতন্ত্র আছে, জনগণই তার এই সরকারকে নিয়ে এসছে। যেমন সিপিএম কে জনগণ বিদায় করেছে, যেন ভরসা রাখা উচিত। ওদের অত্যাচার অতিষ্ঠ হয়ে মানুষ এই ডিসিশন নিয়েছে, আরেকবার নেবে। এখন তো জ্বলন্ত ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়েছে পাবলিক ডিসিশন নেবে, তারাই নিয়েছে। তাদের মতামতকে তো সম্মান দিতে হবে 356 জনমতের বিরুদ্ধে। সেই জন্য সময় আসছে, মানুষের ধৈর্যের সীমা শেষ সীমায় পৌঁছে যাচ্ছে, পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বললাম। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেমনটা বলছিলেন, হ্যাঁ, পঞ্চায়েত ভোট নিয়ে তারা যে অভিযোগ করেছেন, বিরোধীরা এই ধরনের অসংখ্য অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের সময় করেছিলেন, সুতরাং এটা তাদের বাধ্যবাধকতা। এখন প্রশ্ন হচ্ছে, সামনে লোকসভা নির্বাচন, ইন্ডিয়ার যে সর্বভারতীয় জোট হয়েছে ইন্ডিয়া নামে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, তার মধ্যে তৃণমূলও রয়েছে, কংগ্রেসও রয়েছে, সিপিএমও রয়েছে। আজকের এই সমাবেশ থেকে কি কোনো বার্তা পাওয়া গেল সে ব্যাপারে বোঝাপড়ার ক্ষেত্রে? এখন আমরা দেখতে পাচ্ছি যে অধীর চৌধুরী যেমন তার আক্রমণের সূচিমুখ একমাত্রই প্রায় তৃণমূলের দিকে ঘুরিয়ে রেখেছেন, মোহাম্মদ সেলিমের কিন্তু বক্তৃতার ঠিক সেই ধরনের আঁচ পাওয়া গেল না। যেন মনে হলো যে প্রত্যক্ষভাবে না করা সম্ভব হলেও পরোক্ষে ইন্ডিয়া জোটের মতো একটা বোঝাপড়া যদি রাজ্যে হয়, তার জন্য রাস্তা খোলা রাখলেন মোহাম্মদ সেলিম, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর সঙ্গে। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো অনেক খবর, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের নলহাটির খবরে নজর রাখবো, যেখানে স্কুটারে বোমা ফেটে দুজনের মৃত্যু হয়েছে। ঠিক কি ঘটেছে জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটেছে? দেখো মধুবন্তী, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নজর রেখেছি। তুমি জানো যে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত সরদা বলে একটি অঞ্চল, অর্থাৎ গ্রাম, সেই গ্রাম একেবারে একটি পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্রাম। সেখানে দুই যুবক অত্যাধুনিক বোম সেটি ঝোলা করে ভরে তারা কিন্তু ক্যারি করছিল, এবং সেই সময় কিন্তু সেই বোমা সরদা বলে যে অঞ্চল অর্থাৎ গ্রাম, সেই গ্রামের কিন্তু রাস্তার উপরেই কিন্তু সেই বোমা ফেটে যায়, অর্থাৎ ব্লাস্ট হয়ে যায়। তারপরেই কিন্তু দেখো, অবশ্যই যেটা আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানতে পারছি যে এতটাই শক্তিশালী বিস্ফোরক সেই ব্যাগের মতো ছিল যে সেখানে কিন্তু সেই অঞ্চল, সেই বিস্ফোরণের ফলে বা বোমা ফেটে যাওয়ার ফলে কিন্তু রীতিমতো সেখানে কিন্তু বিকট শব্দে সেই অঞ্চল কেঁপে ওঠে, এবং অবশ্যই একটা বড় আর ব্যাপক বড় একটা শব্দ কিন্তু সেখানে হয়। খুব স্বাভাবিকভাবেই দেখো সেখানকার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত মানুষজন তারা কিন্তু এই শব্দ শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, এবং তড়িঘড়ি তারা বেরিয়ে এসে দেখে যে দুজন সেখানে একেবারে রক্তাক্ত জখম অবস্থায় তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখো, শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে বলছে আমার সঙ্গে যখন লাস্ট নলহাটি এবং অবশ্যই যখন ঘটনাস্থলে ঘটনাটা ঘটে, তারপরেই নলহাটি থানার যিনি ওসি রয়েছেন তিনি, এবং অবশ্যই মারগ্রাম, যেহেতু মারগ্রাম এবং নলহাটি দুটি থানার একেবারেই মধ্যবর্তী একদম সীমান্তবর্তী এলাকার এই সরদা গ্রাম, খুব স্বাভাবিকভাবেই সেখানে দুটি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গিয়ে সেখানে কিন্তু রেস্কিউ করে। পরবর্তীকালে এই দুজনকে হাসপাতালে পাঠানো হয়, তাদের কিন্তু চিকিৎসা চলছে, এদের কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক।
এখনো পর্যন্ত সেটাই কিন্তু খবর আমরা পেয়েছি। খুব স্বাভাবিকভাবে দেখো, অবশ্যই পুলিশ যেটা প্রাথমিকভাবে যেটা বলছে যে কোনো পূর্ববর্তী কোনো অশান্তি তাদের হয়েছিল এই দুই যুবক। একজনের বাড়ি হচ্ছে মারগ্রাম থানার, একজনের বাড়ি হচ্ছে অবশ্যই রামপুরহাট থানার। একজনের পরিচয় হচ্ছে শেখ রকি, আর একজনের হচ্ছে অপরজন যেটা হচ্ছে শেখ রিয়াজউদ্দিন। খুব স্বাভাবিকভাবেই এই দুজনের পুরনো কোনো বিবাদ ছিল, সেই বিবাদ থেকে এই বোমা নিয়ে তাদের ঝামেলা বা অশান্তি পাকানোর একটা পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টি যেমন পুলিশ, দুটি থানার পুলিশ, নলহাটি এবং মারগ্রাম দুটি থানার পুলিশ তদন্ত প্রক্রিয়ায় দেখছে। পাশাপাশি আরো একটা বিষয় দেখা হচ্ছে যে কোনো অশান্তির ক্ষেত্রে সেখানে এই বোমা বা বিস্ফোরক পৌঁছে দিচ্ছিল কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে নিজেদের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে অবশ্যই যেটা খবর সেটা হচ্ছে যে এই ঘটনা যখন সামনে আসতেই রীতিমতো এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে তো একটা প্রশ্ন থাকেই, তার কারণ হচ্ছে স্কুটারের মধ্যে তুমি বুঝতে পারছো যে অত্যন্ত অতি স্পর্শকাতর একটা বিষয় যে একটি স্কুটারের মধ্যে ব্যাগ ভর্তি অত্যাধুনিক বোমা, যেটা পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে সেখানে অত্যাধুনিক বোমা বলতে সকেট বোমা, যে বোমা সাধারণ মানুষের কিন্তু প্রাণ কেড়ে নিতে পারে, একেবারে মানে জীবন কেড়ে নেওয়া বোমা, সেই বোমা নিয়ে থলি ব্যাগে করে যাচ্ছিল। খুব স্বাভাবিকভাবে এই বোমা নিয়ে যাচ্ছিল, পুলিশের কাছে আগাম খবর ছিল না কেন, এই ধরনের কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন হচ্ছে। খুব স্বাভাবিকভাবে দেখো এই যে স্কুটারে পুলিশ আপাতত। মনা, ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। এখন সময় আরো একটা বিরতির পর থাকছে খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বহরমপুরের খবরের দিকে নজর রাখবো। ভর দুপুরে পরপর গুলি চলল, বাইকে করে দুষ্কৃতীরা আসে এবং গুলি চালায় তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর বুকে এবং তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। সত্যেন চৌধুরী মারা গেলেন, পরপর গুলি চালানো হয় তার বুকে, বাইকে করে দুষ্কৃতীরা আসে। বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, এই হামলার ঘটনা নিয়ে পুলিশের কি বক্তব্য, ঠিক কি হয়েছিল, প্রত্যক্ষদর্শীরা কি বলছে? দেখো মধুবন্তী, প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন সেটা হচ্ছে এই যে বহরমপুরের চালতিয়া, সেই চালতিয়ার নিজস্ব ফ্ল্যাট, সেই ফ্ল্যাট নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসেছিলেন সত্যেন চৌধুরী এবং দুটি চেয়ারের সঙ্গে তার সঙ্গে আরেকজন ছিলেন। হঠাৎ করেই সেই সময় তিনজন দুষ্কৃতী একটা মোটর বাইকে করে আসে, এরপর তাকে গুলি চালায়, তাকে লক্ষ্য করে গুলি চালায়, তার কানে এবং বুকে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সত্যেন চৌধুরী কে ছিলেন? সত্যেন চৌধুরী দীর্ঘ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একসময় অধীর চৌধুরীর তিনি হয়ে রাজনীতি করতেন, অর্থাৎ কংগ্রেস ছিলেন। পালা বদলের পর তিনি তৃণমূল এসেছিলেন এবং তৃণমূলের তিনি জেলা যুব সভাপতি ছিলেন। এরপরে বিভিন্ন পদে এক এক সময় তিনি ছিলেন। ইদানিং সত্যেন চৌধুরীকে তৃণমূলের মিছিল মিটিংয়ে দেখা যেত না। তবে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে জেনারেল সাধারণ সম্পাদক তিনি ছিলেন। তবে হঠাৎ করে তাকে এভাবে কেন গুলি করলো দুষ্কৃতীরা এবং দিন দুপুরে, এবং যে চালতিয়া যে রোড, সেই রোডটা কিন্তু বহরমপুরের ব্যস্ততম অন্যতম একটা রাস্তা। যদিও তিনি ফ্ল্যাটে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই ফ্ল্যাটের যে গলি দেখা যাচ্ছে, অর্থাৎ যে তুমি যে রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক ওই রাস্তা থেকে দুষ্কৃতীরা চলে আসে এবং দুষ্কৃতীরা তার সামনে চলে গিয়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকেই তুমি দেখতেই পাচ্ছ যে দুটো চেয়ার রয়েছে, ঠিক ওই জায়গাটায় বসেছিলেন সত্যেন চৌধুরী। লাল রঙের যে চেয়ারটা এবং পাশে একটা সবুজ রঙের চেয়ার বসেছিলেন এবং সেই সময় দুষ্কৃতীরা তাকে কাছ থেকে এসে গুলি করে চলে এখান থেকে চম্পট দেয়। যারা প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন যে তিনজন কিন্তু ছিলেন, তিনজন যুবক ছিল ওই একটি বাইকে এবং তারা এই রাস্তা দিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলে পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ মুর্শিদাবাদ বহরমপুরের পুলিশ এসে পৌঁছেছে। এলাকার যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ, কারণ পুলিশ চাইছে, চিহ্নিত করতে চাইছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে যুবকরা এসেছিল তারা কিন্তু তাদের মুখে কোনো রকমভাবে হেলমেট বা কিছু ঢাকা ছিল না, যার ফলে সত্যেন চৌধুরী একাধিক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। সেই মানুষগুলো কি পরিচিত ছিল না অপরিচিত, না কোথাকার, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে গোটা মুর্শিদাবাদ জুড়ে, কারণ এরকমভাবে বহরমপুরের বুকে একটা দিন দুপুরে গুলি করে খুন করার ঘটনায় বহরমপুরের যেমন পুলিশ যেমন তারা তল্লাশি চালাচ্ছে, পাশাপাশি তৃণমূলের বক্তব্য, এলাকার মানুষের বক্তব্য যে যারা দুষ্কৃতী তাদের অবিলম্বে খুঁজে বার করা হোক। কারণ হচ্ছে তুমি জানো যে এই সত্যেন চৌধুরী কিন্তু দুর্গাপুজোর পর যে বিশাল কালী পুজো করেন তার এলাকায়, অর্থাৎ এই আলো। একদমই ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রর সঙ্গে।
গুলি করার কারণ দাদা কি বলবেন হঠাৎ করে এভাবে? দেখুন, এটা বলা খুব মুশকিল যে কি করে গুলি করা হয়েছে, কেন গুলি করেছে। তিনি তো রাজনীতি করতেন, এটা খুব স্বাভাবিক, সবাই জানতো রাজনীতি করতেন, সবাই জানে, আপনারাও জানেন যে রাজনীতি করেন। এখন রাজনীতি কিছুদিন ধরে ডিটাচ ছিল। দেখুন, আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখনো দেখতে পেতাম না ওকে, তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই। একদিকে সকাল থেকে যখন আপনাদের দেখাচ্ছিলাম ব্রিগেড সমাবেশের ছবি, সেখানে প্রধান বক্তারা কি বক্তব্য রেখেছেন তা আপনাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি আমরা জানি পৈলানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন, তার সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে আমাদের নজর। টিএম ব্লকের সভাপতি বিপ্লব মণ্ডল সহ বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি নবকুমার বেতাল, শচী নস্কর, সোমাশ্রী বেতাল, জীবন বৈরাগী, আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তি, যার লড়াই আমাদের কাছে অনুপ্রেরণা, তারাপদ ঘোষ সহ সুজাতা দাস, আফরোজ বিবি জেলা পরিষদ মেম্বার, বাবান গাজী, জ্ঞানানন্দ সামন্ত চিত্তকারার, ডায়মন্ড হারবার যাদবপুর জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি সম্মানীয় শক্তি মণ্ডল, রয়েছেন মলি মণ্ডল গোম সহ স্নিগ্ধা মণ্ডল, শচী নস্কর থেকে শুরু করে লিপিকা সামন্ত, আব্দুল নঈম মিস্ত্রি, সাহেব আলী শেখ, লালটু শেখ, মধুশ্রী সরকার মণ্ডল, শুভেন্দু শেখর বিজলি, রয়েছেন মিঠুরানী সাহা, মিন্টু পল্লে, নকুলচন্দ্র মণ্ডল, তপন সর্দার, সফিউল ইসলাম মোল্লা, ঘনশ্যাম নন্দী, সুকুমার ঘোষ, মজনু শেখ, হাইবত আলী শেখ, বিমল দাস, মাখনলাল বৈরাগী, অর্পণ পুরকায়েত সহ আজারউদ্দিন মণ্ডল, নাসিরুদ্দিন মোল্লা, সুখচাঁদ পাঁজা, তপন মণ্ডল, সঞ্জিত গায়েন, অভিজিৎ মণ্ডল, বিকাশ জানা, অপর্ণা সরকার, অমিত প্রামাণিক, রণেন্দ্রনাথ ঘোষ, পার্থ কয়াল, রূপালী বিশ্বাস, আফতাবুদ্দিন মল্লিক, সরেশচন্দ্র মণ্ডল, সৌমেন মণ্ডল সহ মফিউদ্দিন শেখ, সুধাংশু কাঁড়ার, পবিত্র মণ্ডল এবং উজ্জ্বল মান্না। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকক্ষণ আমরা আজকে এই সভা শুরু করেছি, প্রায় 2:30 থেকে আমাদের এই সভা শুরু হয়েছে, 2 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা এসে সভাস্থলে উপস্থিত হয়েছেন। আজকের সভার সাথে অন্যান্য সভার একটা পার্থক্য রয়েছে, তার কারণ আমি মনে করি আজকের সভা শুধুমাত্র একটা রাজনৈতিক সভা নয়। দীর্ঘ 10 বছর ধরে আপনারা আমাকে সাংসদ করে, ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রতিনিধি করে, দিল্লিতে লোকসভায় সংসদের সদস্য করে আমাকে পাঠিয়েছিলেন 2014 সালে। এখন আমরা 2024 সালে রয়েছি। 10 বছরের মধ্যে আমি আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কখনো জল, কখনো কল, কখনো রাস্তা, কখনো পরিকাঠামোগত উন্নয়ন। প্রথমবার যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার নাম তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল 2014 সালের মার্চ মাসে, আমি প্রথম সভাটা করেছিলাম আজকের এই মাঠে, পৈলানের দৌলতপুর যুব সংঘের মাঠে। এবং প্রত্যেক নির্বাচনের সময় আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আপনাদের সবার আশীর্বাদ, দোয়া, ভালোবাসাকে পাথেয় করে এই মাঠ থেকেই শুরু করি।
2019 সালেও লড়াই শুরু হয়েছিল এই মাঠ থেকে, 14 সালেও এই মাঠ থেকে, 16 সালেও এই মাঠ থেকে, এমনকি 2021 সালের যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা কর্মী সভা হয়েছিল এই মাঠেই। আমি তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি, আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান, কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান, প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান, মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান, সেটা আজকে আমরা এই মাঠেই করব। এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয়, 71টা অঞ্চল আর বিভিন্ন 92-93টা ওয়ার্ড, 164টা আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করে সভা হচ্ছে। যে অঞ্চলে সভা হচ্ছে সেই অঞ্চলে নেতৃবৃন্দ, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবকেরা তারা সেই সভামঞ্চ থেকে, সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে 1000 টাকার চেক আজকে এই সভা থেকে তুলে দিচ্ছে। আমি 10ই নভেম্বর ফলতায় দীপাবলি কালী পুজোর প্রাক্কালে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে গিয়ে বলেছিলাম, আমি আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি দীর্ঘ 2-2.5 মাস তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন করেছিলাম, কুচবিহার থেকে কর্মসূচি শুরু করার সময় দীর্ঘ 2-2.5 মাস আমি রাস্তায় ছিলাম। আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনের নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে, এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত। আমি মনে করি যে আমাদের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কাজ এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো। ধর্মের ভেদাভেদি, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়। আমি মনে করি ইতিবাচক কাজ এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে যদি আমি এদের বাড়িতে পৌঁছাতে পারি, তাহলে কিছুটা হলেও একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন এদের জীবনে ঘটবে। আমি কথা দিয়েছিলাম 10 নভেম্বরের সভা থেকে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা অন্ততপক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব। আমার 2 মাস সময় লেগেছে। নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাস, ডিসেম্বর থেকে জানুয়ারি আরো 1 মাস, 2 মাস। 1 তারিখ সভা করতে পারতাম। 1 তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, নতুন বছর, অনেক কর্মসূচি থাকে। সেই কারণে আরো 7 দিন বাড়তি সময় নিয়ে যাতে কোনো লোকের অসুবিধা না হয়, রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 2 মাস ধরে কিভাবে প্রায় 75,120, 76,120, সব মিলিয়ে সংখ্যা কত? 76,120 আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে। 15-20 দিন ধরে বিভিন্ন অঞ্চলে, কোনো অঞ্চলে 5 দিন, কোনো অঞ্চলে 10 দিন, কোনো অঞ্চলে 7 দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় 85,000 রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল। 85,000। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই, যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন। সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় 15,000, 16,000
ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক, কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন করে শেষ পর্যন্ত দেখা গেছে যে ৭৬,১২০ জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ। ৭৬,১২০ জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ১,০০০ টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। এটা একা কারোর পক্ষে সম্ভব না। ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন, ১০০ জন, ২০০ জন, ৫০০ জন চাইলেই তো আর হলো না, সবাই মিলে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত ২ মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি। বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মীবৃন্দদের সাথে কথা বলে, আমাদের শুভানুধ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি। কত? ১৬,৩৮০। এই ১৬,৩৮০ জন স্বেচ্ছাসেবক ৪ জন বা ৫ জনের দায়িত্ব নিয়েছে, সরাসরি তারা দায়িত্ব নিয়ে এই ৫ জন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি। অনেক রাজনৈতিক দল অনেক সভা সমিতি করে, আজকেও অনেক দল অনেক সভা সমিতি করছে, রোববারের দুপুর শীতকাল। কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা কথা দিয়ে কথা রাখি। 4 মাস পর নির্বাচন, 2 মাস পর ঘোষণা হয়ে যাবে হয়তো। জানুয়ারি আজকে 7 তারিখ হয়ে গেল, মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা হয়ে যায় রীতিনীতি ঐতিহ্য অনুযায়ী। আর 2 মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার জেতান বা তৃণমূলের প্রার্থীকে আবার জেতান, তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব। কিন্তু না, আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয়। আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই, আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো। আমি ভেবে কথা দিই, আর যখন কথা দিই কথা রাখি। আমি সেই দলের কর্মী বা নেতা বা প্রতিনিধি নই যে বলে আগে ভোট দাও তারপর করে দেখাবো। আমি কাজ করে দেখাই, তারপর আপনাদের কাছে বলি কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধভাবে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন। এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের মধ্যে পার্থক্য। আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল, পরের মাসে পাবো তো। ৭৬,১২০ জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন, আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি, আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে। কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই, ভরসা নেই। যদি করে আমাদের মানবিক সরকারই করবে। কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম, সেই কারণে আমি জানুয়ারির 7 তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি। এই ১৬,৩৮০ জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘ্যকে বাস্তবায়িত করতে পেরেছি। খালি ফুলের মালা দেওয়া, পায়ে হাত দিয়ে নমস্কার করা, ফোন করে প্রণাম নেবেন বলা শ্রদ্ধার্ঘ্য নয়। একটা গরিব মানুষ কোথায় রয়েছে, তার জীবন কিভাবে চলছে, তার দুমুঠো ভাত জুটলো কিনা, সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার্ঘ্য তারাই জ্ঞাপন করছে। আজকের এই সভামঞ্চ থেকে আমরা 100 জনকে চেক দিয়েছি।
আজকে রবিবার, ব্যাংক বন্ধ। কাল সোমবার, তার পরের দিন মঙ্গলবার, তার পরের দিন বুধবার, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। 8, 9, 10-এর মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে 16,380 জন কর্মী সমর্থক 75,120 জনের অ্যাকাউন্টে সরাসরি 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে, এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারে। তারপরে আমরা বললাম উন্নয়নের কথা তো ছেড়ে দিন, যা কথা দিয়েছি কথা রেখেছি। কখনো দুর্গাপুজোর সময় প্রায় 2000 দুর্গাপুজো কমিটিকে 10 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি সাহায্য করে গেছি এই উৎসবের প্রসার ঘটাতে, এবং মানুষ যাতে এই উৎসব জাতি, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে এর আনন্দ উপভোগ করে, ডায়মন্ড হারবারের বিভিন্ন ক্লাবকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। শুধু দুর্গোৎসব নয়, ঈদের সময়, রমজানের সময় মসজিদ কমিটিদের আর্থিক সাহায্য করা হয়েছে। বড়দিনের সময় মেলা কমিটি, বড়দিনের কমিটি 10 বছর ধরে আমরা সাহায্য করেছি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে শুধুমাত্র পূর্ত দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর সেচ দপ্তর, এই 3টে দপ্তর থেকে ডায়মন্ড হারবার লোকসভায় গত 10 বছরে খুব কম করে হলেও 4,500 কোটি টাকার কাজ হয়েছে। এক একটা বিধানসভায় 400-500 কোটি টাকার রাস্তার কাজ হয়েছে। ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পানীয় জল প্রকল্প, সর্ববৃহৎ, বাংলার মধ্যে নয়, ভারতবর্ষের মধ্যে। একের পর এক রাস্তা। আমি যখন প্রথমবার প্রার্থী হয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি মানুষ অবরোধ করছে যে আমাদের গ্রামে রাস্তা নেই, আমরা ভোটে অংশগ্রহণ করব না, আমরা ভোট দিতে যাব না। আমি অনুরোধ করেছিলাম যে আমাকে সুযোগ দিন, আমি চেষ্টা করব, এবং করে দেখাতে পেরেছি। ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে 1 নম্বর, সব থেকে নিরাপদ, সব থেকে সুরক্ষিত, বেস্ট কেপ্ট পুলিশ ডিস্ট্রিক্ট, সারা বাংলার মধ্যে প্রথম স্থান, 1 নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। আপনি যে কোনো কাজ বলুন, আইন শৃঙ্খলা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, আপনি যে কোনো কাজ বলুন, সামাজিক উন্নয়ন, ডায়মন্ড হারবার করে দেখিয়েছে। এখনো তো নির্বাচনের 2 মাস আছে। আমি যে কোনো নেতা কর্মীকে বলবো যে ডায়মন্ড হারবারের এই মডেল যদি পারেন অনুসরণ করে দেখান। বিশেষ করে বিরোধী দলের যারা গলা ফাটাচ্ছে, এই করব তাই করব। আপনারা জানেন ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষ রয়েছে যাদের বয়স 60-এর বেশি, অর্থাৎ 60-এর ঊর্ধ্বে যাদের বয়স, এমন মানুষ প্রায় 8 কোটি মানুষ আমাদের দেশে এখনো বসবাস করে। এই 8 কোটি মানুষকে কেন্দ্র সরকার চাইলে আর্থিক সাহায্য করতে পারে না। 8 কোটি মানুষকে আপনি যদি 1,000 টাকা দেন, তাহলে মাসে 8,000 কোটি টাকার খরচা। তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছেন 8,000 কোটি টাকা দিয়ে। আপনার যদি মানসিকতা থাকে, কাজ করার লক্ষ্য থাকে, আপনি যদি কাজ করতে চান, তাহলে রাস্তা ঠিক বেরিয়ে যাবে। আমরা তো করে দেখিয়েছি। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখাবো। আমি মানুষের কাজ করার জন্যই নির্বাচিত হয়েছি। আমি যতদিন বাঁচব আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ।
আমি আপনাদের বলছি যে এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম, 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। এটা আমাদের দায়িত্ব। গরিব মানুষ, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষ যাদের বয়স 60, 65, 70, 75, কেন তারা এর কাছে হাত পাতবে? তারা আমাদের কাছে পিতৃতুল্য, মাতৃতুল্য। আমরা যতদিন আছি, এই 16,380 জন ভলেন্টিয়ার যতদিন আছে, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। আপনি মাথা উঁচু করে বাঁচবেন। আমরা বলতে পারতাম নির্বাচনের পরে করব, আরে ফল যাই হোক, এই 70,000, 76,000 লোক যারা রেজিস্টার করিয়েছে, এর মধ্যে কত বিজেপির সমর্থক রয়েছে, কত তৃণমূলের রয়েছে, কত সিপিএম এর রয়েছে, কত অন্য দলের রয়েছে, কংগ্রেসের রয়েছে। আমরা তো বাছিনি, এটাই তো পার্থক্য। আরে নির্বাচনের সময় রাজনীতি হবে। মানুষ আমায় যখন নির্বাচিত করেছে, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি কাজ করে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবো, সে বিজেপি হোক, সে সিপিএম হোক। আর অন্যদিকে দেখুন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছে। সবাই 100 দিনের টাকা পেয়েছে, অন্যান্য রাজ্যের যত লোক আছে, একমাত্র বাংলার টাকা বন্ধ। কেন? বাংলায় এরা প্রত্যাশিত বা আশানুরূপ ফল করতে পারেনি, মুখ থুবড়ে পড়েছে। আমরা গেছিলাম দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে, মানুষের সমর্থন পেয়েছি, মানুষের ঢেউ দিল্লির বুকে আছড়ে পড়েছে। 1 অক্টোবর ছিলাম, 2 অক্টোবর ছিলাম, 3 অক্টোবর ছিলাম, 4 তারিখ এখানে ফিরেছিলাম, 5 তারিখ আবার রাজভবন চলো অভিযানের ডাক দিয়ে আমরা 5 দিন ধর্নায় বসেছিলাম। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স। 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরো কমবে, 40 বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে